সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দি পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় আবারও আলোচনায় ৭১। এ বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর ওয়াজেদ খান, যিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাংবাদিক এবং কথা সাহিত্যিক এহসান মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এহসান মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শাহবাগে অবস্থান অবরোধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ, এখানে অনেক মানুষের অংশগ্রহণ ছিল, অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। এর রেশ কাটতে না কাটতেই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস খুব বেশি সময় থাকেনি। সেখানে ৭১-এর যুদ্ধে যারা বিরোধিতা করেছেন তাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। এরপরে এনসিপির পক্ষ থেকেও একটা কথা বলা হয়েছে, ৭১-এর জামায়াতে ইসলামের যে ভূমিকা ছিল সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুল, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, যেখানে সব বিষয়ে সবাইকে কথা না বলার জন্য বা ধৈর্য ধারণ করার কথা। আসলে আবারও আলোচনায় চলে আসলো ৭১। আপনার কাছ থেকে শুনতে চাই। এরপর যাব ডক্টর ওয়াজেদ। জামাতের আমির তার ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আমিও লক্ষ্য করেছি আপনার মতো। আমি তাকে দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, তিনি শেষে একটি আয়াত লিখেছেন, কোরআনের আয়াত তিনি উচ্চারণ করেছেন যে হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এটার বাংলা হচ্ছে নিশ্চয় আল্লাহ আমাদের ভাগ্য, আল্লাহ আমাদের আশ্রয়কারী, বা আল্লাহ আমাদের জন্য সিদ্ধান্ত দিয়ে থাকবেন, এরকম একটা ব্যাপার। তো আল্লাহ, এখন আপনি দেখেন যে জামাত ইসলামের বাংলাদেশের রাজনীতি বা মাহফুজ আলমের যেই স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস ধরে যে বিতর্ক শুরু হলো, এটার পেছনের ব্যাপারটা যদি আমরা তাকাই, শাহবাগ ইস্যু, যেহেতু শাহবাগ কিন্তু এবারই প্রথম তৈরি হয়নি। আমরা দেখলাম যে শাহবাগ যুগে যুগে, আমি যুগে যুগেই বলতে পারি, এক যুগ আগে 2013 সালে প্রথম শাহবাগ একবার তৈরি করা হয়েছিল। সেটি তৈরি করা হয়েছিল 2013 সালে এই যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে। এরপরে আবার এখন আমরা দেখলাম যে আবার শাহবাগ এলো। সেই শাহবাগের উদ্দেশ্য কি, যে তাদের দাবি দেওয়া জন্য এটা আহ্বান করলো এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, এবং তিনি শাহবাগে প্রথমে তিনি যমুনার উদ্দেশ্যে তিনি পদযাত্রা করলেন, যমুনা থেকে আবার শাহবাগে এলেন। কিন্তু এনসিপি দলীয়ভাবে আহ্বান কাউকে দেখলাম না, পরবর্তীতে দলীয়ভাবে সবাই গেলেন। এটা কি হাসনাত আবদুল্লাহ যেহেতু দলের শীর্ষ নেতা, এটা এনসিপি দলের ছিল না হাসনাত আবদুল্লাহর ছিল, এটা নিয়ে একটা কিন্তু ব্যাপার আছে। এখন জামাতের আমির যেই কথাটি বললেন, এটা কেন তিনি বললেন? আমরা দেখলাম যে যেই দাবিতে, এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের লোকজন জমায়েত হয়েছে, সেখানে গিয়ে যারা যে দাবি জানাচ্ছে, সেই সময়ে একটি অনুষ্ঠানের কর্মসূচির পার্ট হিসেবে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছিল। এমন সময় বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে নির্দিষ্ট দলের, নির্দিষ্ট গোষ্ঠীর, তারা জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য বারবার চাপ দিচ্ছিল। তো এখন স্বাভাবিকভাবেই আপনি বাংলাদেশে রাজনীতি করবেন, এটা যে কোনো দেশে, বাংলাদেশ না, আপনি ধরে যান এটা উগান্ডা হোক বা আপনি যে কোনো দেশেই চিন্তা করেন না কেন, যেই দেশে আপনি রাজনীতি করবেন সেই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে রাজনীতি করতে হবে। এখন জামাতের তো একটি অতীত আছে। জামাতের অতীত কি আমরা জানি, সুস্পষ্ট অতীত। জামাত ৭১-কে তারা মনে করে যে ষড়যন্ত্রমূলক স্বাধীনতা। জামাত মনে করে, জামাতের শীর্ষ নেতৃত্ব এখনও মনে করে যে ৭১-এ যেটি ঘটেছে সেটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা, এটি একটি ষড়যন্ত্রমূলক ব্যাপার, বাংলাদেশ তৈরি হওয়া। তো এই মনোভাব নিয়ে বাংলাদেশে আপনি রাজনীতি করবেন, সেটা তো ভাই হতে পারে না। এখন আপনি কথায় কথায় ধর্মকে টানবেন, তার মানে কি আপনি ধর্মকে আশ্রয় করে, ধর্মকে পুঁজি করে, এই যে জামাতের আমির যে ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আমি শুরুতে আপনার এই কথাটা এই জন্য বললাম যে তিনি সেখানেও মানুষকে ধর্মের ধোঁকা দিয়ে, ধর্মের নামে ব্যবহার করে। তারা তো আর ধার্মিক না, আমরা কি ধার্মিক না? আমরাও তো ধার্মিক না, আমরাও তো প্র্যাকটিসিং মুসলমান। তো তারা কেন ধর্মের দোহাই তাদের কেন দিতে হয় রাজনীতি করতে গিয়ে? ঠিক একই ঘটনাটা তারা ৭১-এ করেছে, তাদের নেতা গোলাম আজম করেছে। তারা এখানে শাহবাগ থেকে স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। ওকে, আওয়ামী লীগ তো বিতাড়িত বিষয়, ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ বাতিল।
তাহলে এখনকার রাজনীতি সেটা তার গোলাম আজমের বাংলা না। গোলাম আজমের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশ তো কখনো গোলাম আজমের ছিল না ভাই, গোলাম আজমের ছিল পাকিস্তান। এবং গোলাম আজম স্পষ্ট বলেছেন যে তিনি নিজে কখনো দাবি করেন নাই যে তিনি বাংলাদেশি, তিনি নিজেকে পাকিস্তানি হিসাবে ভাবতে গর্বিত মনে করতেন, গর্ববোধ করতেন। এখন তার যারা উত্তরসূরিতায় সেই ভাব শিষ্য যারা রাজনীতি যারা বয়ে নিয়ে বেড়াচ্ছেন, তারা কি করে বলেন যে গোলাম আজমের বাংলায়? মাহফুজ আলম আমাদের তথ্য উপদেষ্টা, তিনি সেই জায়গাটাকে তিনি নির্দেশনা করেছেন। সেই জন্য তিনি বলেছেন যে জামাতকে ৭১ ইস্যুতে বিচার করতে হবে, ক্ষমার মধ্য দিয়ে তাদের রাজনীতিতে আসতে হবে। 2 দিন আগে আইন উপদেষ্টা দাবির মুখে প্রকাশ করেছেন, যে বক্তব্য দিয়েছেন যে কি কি থাকবে। সেই ধারায় কিন্তু যেটা আছে যে রাজনৈতিক দল হিসাবে দলগত বিচার করার একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে। তো এখন মানবতা বিরোধী অপরাধের বিচার যদি হয়, আওয়ামী লীগের হয়, তাহলে জামাতের হতে দোষটা কোথায়? সেটা ৭১ হইতে পারে, আসবো আপনার কাছে, জামাতেরও হইতে পারে। ডক্টর ওয়াজেদ খান অনেকগুলো কথা বললেন। এহসান মাহমুদ, আপনার কাছ থেকে বর্তমান রাজনীতির শুনতে চাই। আমার মনে হয় এখন একটা সময় এসছে, ৫৪ বছর পরে বাংলাদেশে রাজনীতিতে, রাষ্ট্রীয় ব্যবস্থায় কিছু কিছু বিষয়, কিছু কিছু সাবজেক্ট, এগুলো আপনাকে চ্যাপ্টার ক্লোজ করার। এগুলো যদি আমরা বলতেই থাকি, এই যে অতীতমুখী রাজনীতি, এটা আমাদেরকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে বরাবর। আমরা সামনের দিকে দেখি না, দেখি পেছনের দিকে। কে কোথায় কোন কথা বলল, কোন প্রসঙ্গে মিছিল, আমি মনে করি এটা কোনো বড় বিষয় না। এখন জামাতে ইসলাম কোনো ধর্মীয় দল না, তারা দেশে ধর্মীয় শাসন কায়েম করতে পারবে না। জামাতে ইসলামের মূল উদ্যোক্তা হলো মৌলানা মওদুদী। 1942 সালে মৌলানা মওদুদী যে আখ্যা দিয়েছেন, যে বর্ণনা দিয়েছেন জামাতে ইসলামী সম্পর্কে, সেই জামাতে ইসলাম এ পর্যন্ত পাকিস্তানের রাজনীতিতে আমরা দেখেছি 47 সালের পরে 70 সালে নির্বাচনও জামাত অংশগ্রহণ করেছে, নির্বাচনে কোনো আসন পায়নি জামাতে ইসলামী। তারা এদেশে 70 সালের পরে বাংলাদেশ 71 সালে তারা পাকিস্তানের পক্ষাবলম্বন করেছে। তারা মনে করেছে যে যদি পাকিস্তান ভেঙে যায়, ভারত বাংলাদেশকে দখল করে নেবে বা তাদের ইয়েতে শাসনে আমাদেরকে চলে যেতে হবে, এই ইয়েতে তারা গেছে। এবং 71 সালে 25শে মার্চ রাতে যে গণহত্যা হয়, সেই গণহত্যার পর জামাত কোনো দুঃখ প্রকাশ করেনি। এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে যে সরকার গঠিত হয়, প্রাদেশিক পরিষদ সরকার, সেখানেও জামাতের 4 জন মন্ত্রী ছিল। এই ঘটনার পর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বরের পরে জামাত আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা প্রার্থনা করে নাই। তবে এই পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তারা দুঃখ প্রকাশ করেছে তাদের রাজনীতি এবং বাংলাদেশের যে রাজনীতি শুরু হয়েছে এর মধ্য দিয়ে 70-এর দশকের মাঝামাঝি পর থেকে জামাত বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছে। ওই সময় বিএনপির রাজনীতি এসছে, এরশাদের রাজনীতি এসছে, তারপরে আপনার আওয়ামী লীগের রাজনীতি এসছে। প্রত্যেকটা দলের সাথে জামাত ইসলাম ঐক্যবদ্ধভাবে বা সমসাময়িকভাবে আন্দোলন করেছে, একই চেয়ারে একই টেবিলে বসে তারা খানাপিনা করেছে। এমনকি বিএনপির যে একমাত্র 2001 সালে জামাত সর্বোচ্চ আসন পেয়ে তাদের দলীয়ভাবে সুবিধাভোগী হয়েছে। তৎকালীন বিএনপির যে সরকার ছিল 2001 সালে, এই সরকারে তাদের 2 জন মন্ত্রী ছিল। এর পরবর্তী সময়ে এর আগে আমরা দেখেছি 96 সালে 91 সালে জামাত বিএনপিকে সাপোর্ট দিয়েছিল সরকার গঠনে। আবার 96 সালে যখন নির্বাচন আসবে তখন আবার জামাত আবার আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তারা দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। তো আমরা এই সময়ে গত 40-50 বছরে আমরা দেখেছি জামাত বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অস্তিত্ব, তাদের যে প্রতিষ্ঠা, তাদের যে সব কিছু তারা এটা কার্যকর করেছে। এজন্য এককভাবে কোনো দল দায়ী নয়, এজন্য দায়ী বিভিন্ন রাজনৈতিক দল। তবে আমি মনে করি এই সময়ের ব্যবধানে
যারা এখন বড় হয়ে উঠছে, যাদের জন্ম বাংলাদেশে, যারা ছাত্র শিবির করে জামাতের নেতৃত্বে এসছে, তারা এই বাংলাদেশে তাদের জন্ম হয়েছে। এখন তারা ৭১ সালে পাক বাহিনীকে সহায়ক হিসাবে কাজ করেছে। তারা যুদ্ধাপরাধে সংগঠিত তারা করেনি, তারা যুদ্ধাপরাধীদেরকে সহায়তা করেছে। যারা মূল যুদ্ধাপরাধী ছিল ১৯৪ জন পাকিস্তানি সেনা জেনারেল, তাদেরকে ১৯৭৪ সালে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের দিল্লিতে যে ত্রিপক্ষীয় যে বৈঠক হয় সেখানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ওই ১৯৫ জন যুদ্ধ অপরাধীকে মাফ করে দিয়েছে। এবং এরা যারা ছিল, এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি সংক্ষেপে এটা বলতে চাই, এই পর্যন্ত এসে জামাত এসছে, জামাতকে নিবন্ধন বাতিল করেছে আওয়ামী লীগ গত ১৩ সালের পরে। গত তাদের যে ফ্যাসিবাদী আমল ছিল গত ১৫ বছরে, তাদেরকে নিবন্ধন পর্যন্ত বাতিল করেছে, কিন্তু তাদেরকে করতে পারে নাই, নিষিদ্ধ করতে পারে নাই। আদালতে গিয়ে নিষিদ্ধ করবে না নির্বাহী আদেশে নিষিদ্ধ করবে, এটা দুদণ্ডমনতায় ছিল। কিন্তু ৫ আগস্টের ২ দিন আগে তাদেরকে নিষিদ্ধ করে জামাতকে এই আওয়ামী লীগ সরকার বা এই ফ্যাসিবাদী সরকার। এখন এর মধ্য দিয়ে আমরা দেখলাম ৫ আগস্টের পরে জামাত, বিএনপি, একমাত্র আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল তারা ক্যান্টনমেন্টে গিয়েছে, তারা বঙ্গভবনে গিয়েছে, তারা সরকার গঠনে সহায়তা করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন এই যে আপনার সর্বশেষ শাহবাগে যেটা হলো, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সেখানে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই যে ছাত্র জনতা, বিভিন্ন দল, একমাত্র বিএনপি সেখানে অনুপস্থিত ছিল, তারাও এই ট্রেনের টিকিট করেছিল, কিন্তু তারা ট্রেনে মিস করেছে। কিন্তু অন্যরা এই ট্রেনের যাত্রায় তারা যাত্রী হয়ে তারা এই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ সেটা তারা আদায় করে নিয়েছে। এটা ৫ আগস্টের পর থেকেই এটা জনদাবি ছিল এবং এই জনদাবির ভিত্তিতেই তারা করেছে। এখন একটা মিনিট আমি বলি, এখানে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে জামাত মিলেমিশে গেছে, এখানে তাদের উচিত হবে যে ব্যাখ্যা চেয়েছে, ব্যাখ্যা তারা দিয়েছে বা বিভিন্নভাবে উঠে এসেছে, তবে তারা যদি আনুষ্ঠানিকভাবে তারা বলে যে আমাদের সেটা ভুল ছিল, আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী, এরপরে আর কোনো কিছু থাকে না। তবে অন্যান্য রাজনীতির ক্ষেত্রে তারা বাংলাদেশের রাজনীতির সাথে এখন একটা অঙ্গাঙ্গিভাবে মিশে গেছে। এখন আমরা তাদেরকে ঠেলে ৭১-এ নিতে পারবো না বা বঙ্গোপসাগরও ছুঁড়ে ফেলতে পারবো। বিএনপি ট্রেনের টিকিট কেটেছিল কিন্তু মিস করেছে। আচ্ছা, বিএনপি তো এই ট্রেনটা চালাচ্ছে, বিএনপি মানে ব্যাপারটা বিএনপি ট্রেন কিভাবে মিস করলো আমি এটা বুঝলাম না। আমার সহ-আলোচক বললেন ৫ই আগস্টের পরে শাহবাগ তো একটি মীমাংসিত বিষয়। শাহবাগ এইবার যে আলোচনা যেই এটা হয়েছে, আমি সেই জায়গায় আসতেছি। বিএনপি, আপনি যেটা বললেন বিএনপি ট্রেনের টিকিট কি, বিএনপি ট্রেন মিস করেছে, ব্যাপারটা এটা না। বিএনপি ট্রেনের আসনে বসে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ফেব্রুয়ারি মাসে, এখন চলে হচ্ছে গিয়ে আপনার মে মাস, গত ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে একাধিকবার দেখা করে আইনিভাবে আওয়ামী লীগকে কিভাবে রাজনৈতিক দল হিসাবে মোকাবেলা করবে, কিভাবে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগের কিভাবে বিচার করবে, গণহত্যার দোষর হিসাবে আওয়ামী লীগকে কিভাবে চিহ্নিত করবে, এইটা ফেব্রুয়ারি মাসে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে চিঠিভাবে অফিসিয়ালি দিয়ে এসছে। সো এখন যারা বলছেন তারা হয়তো স্মৃতি লোপ পেয়েছে, অথবা হচ্ছে গিয়ে তারা এই গতানুগতিক গা ভাসাচ্ছে। আর একটা বিষয় আমি আসি, যে আমার সহ-আলোচক বললেন যে অতীতমুখিতা আমাদের দরকার নেই এবং ক্লোজ করে দেই কিছু আলোচনা আগে যাওয়ার জন্য। আমার কেন জানি মনে হয় এই কথার সুর জামাতের আমিরের মতো মনে হচ্ছে আমার। জামাতের আমির শফিকুর রহমান আমরা শুনেছি, কারণ তাদের তো দুর্বল জায়গা এইটা, কারণ সেখানে তাদের কিছু নাই। বাংলাদেশ জন্মের ইতিহাসের সাথে তাদের রয়েছে বিরোধিতা, সেই বিরোধিতা তো তারা শুনতে চাইবে না। আপনি ক্লাসের খারাপ ছাত্র, আপনি তো গণিত পারেন না, আপনি এখন গণিত টিচার, আপনার সামনে হাজির থাকলে আপনি বারবার গণিত ক্লাসে অনুপস্থিত থাকতে চাইবেন, এটাই স্বাভাবিক। এখন যারা বলবেন যে ৭১ নিয়ে আলোচনা করা যাবে না, এটা ক্লোজ, এটা তো ক্লোজ না।
আপনি এখান থেকে আমার যাত্রা শুরু, জন্মের ইতিহাস তো অস্বীকার করা যাবে না, ওইটা বলিনি, জন্মের ইতিহাস তো অস্বীকার করা যাবে না। তো এখন তারপরে আপনি যেটা বললেন যে অতীতমুখিতা বাদ দিয়ে বিএনপি, তাহলে এখন বিএনপি এখন বাংলাদেশে যে অবস্থায় আছে, আমি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আওয়ামী লীগকে আপনি যদি নিষিদ্ধ করতে চান, সেটা একটা আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? সেটা একটা বিচারিক প্রক্রিয়া লাগবে, নির্বাহী আদেশের মধ্যে মাধ্যমে আমরা এই বাধ্য করে করলাম। বিচারিক প্রক্রিয়া কোনটা টেকসই হবে, টেকসইভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে কীভাবে করা যায়? আওয়ামী লীগ যেভাবে মানুষ হত্যা করেছে, ৭১-এর চেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে কি 2024-এ। কেননা আমি এটা বলতেছি, তখন একটা ভিন্ন দেশের মানুষ, ভিন্ন ভূখণ্ডের মানুষ আমাদের এখানে গুলি চালিয়েছে, ৭১-এ মানুষ মেরেছে। কিন্তু 2024-এ যেটা আওয়ামী লীগ যেটা করেছে, নিজের দেশের মানুষকে নিজে মেরেছে, নিজের ট্যাক্সের টাকা কেনা বন্দুক দিয়ে গুলি দিয়ে মানুষ মেরেছে। তো সেই আওয়ামী লীগের আপনি যদি বিচার করতে চান, আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দল হিসেবে অলরেডি ইনভ্যালিড, নৈতিকভাবে এবং পরাজিত শক্তি। ৭১-এর পরাজিত শক্তি যেমন জামাত এবং পাকিস্তানিরা, আওয়ামী লীগ এমন হয়ে গিয়ে 2024-এর পরাজিত শক্তি। সো এখন এই দুই পরাজিত শক্তিকে আপনি কিভাবে ট্রিট করবেন, এটা মাথায় রেখে আমাদের আগামী রাজনীতিতে চিন্তা করতে হবে। ওকে, ডাক্তার ওয়াজেদ, জি, তিনি একটা কথা বলেন, দুই পরাজিত শক্তিকে বাদ দিয়ে। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি। জি, আমি বলছি যে কিছু কিছু চ্যাপ্টার ক্লোজ করতে হবে, আমি বলিনি ৭১-এর চ্যাপ্টার ক্লোজ করতে হবে। কিছু কিছু বলতে কিন্তু আপনি অসম্পূর্ণ রাখছেন, তাহলে কোনগুলো ক্লোজ করব? বিভিন্ন অমীমাংসিত বিষয় আছে। অমীমাংসিত বিষয় কোনটা? যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে আছে, প্রশ্ন আছে, জাতির পিতা নিয়ে প্রশ্ন আছে, স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন। আপনি এখনো সেই আওয়ামী লীগ ন্যারেটিভের মধ্যে রয়ে গেছেন। এটা তো 5ই আগস্টের পরে বাবা চ্যাপ্টার ক্লোজ। না, ওই চ্যাপ্টার ক্লোজ হলো, কিন্তু এটা স্পষ্ট হচ্ছে না। যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দেন, শেষে কিন্তু উনি কোনো বক্তব্য শেষে কোনো ইতি টানেন না, বাংলাদেশ জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, কিচ্ছু বলেন না। না, জয় বাংলা আমি বলতেছি আপনাকে, ৭১ জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের স্লোগান ছিল। না, ওটা আমি বলতেছি না, আপনি বুঝেন না পয়েন্টটা আমার। আমি সেটা কিন্তু আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল। নো, ওইটা আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো একটা পয়েন্টে আসতে হবে, একটা মীমাংসায় আসতে হবে। হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদও বলছে, বাংলাদেশি জাতীয়তাবাদও এর আগে বলছে। না, আমরা যখন বাংলাদেশি সবাই, আরে ভাই, এটা তো আমরা বলছি। প্রধান উপদেষ্টা এখন দেখেন, এই যে বিতর্ক ছিল, তো এখনো আছে। আপনারা এটা মনে রাখা উচিত, এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে তো আমাদের এত বেশি প্রত্যাশা নাই। তাদের কাছে বরং আমরা আলোচনায় আসতে পারি, সমঝোতায় আসতে পারি, আপনি আর আমি। তাদের কাছে আমাদের প্রত্যাশা কি? তাদের কাছে আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি নির্দিষ্ট কিছু এজেন্ডা ঠিক করে দিবেন, দ্রুত নির্বাচন দিবেন। দেশের মানুষ এখন নির্বাচন চায়, সেজন্য তো সংস্কার আছে, সংস্কার কমিশন কাজ আমরা করছে। সংস্কার নিয়ে কথা বলতে পারি, সংস্কারগুলো কতটুকু হলো সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমি উনি যে প্রশ্ন করছেন, আপনি কি বলবেন? সংস্কার উনি যেটা বললেন যে কিছু কিছু প্রশ্ন শুনেন, বিগত 54 বছরে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করেছে। আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, সামরিক দুইটা কাল বাংলাদেশে ছিল, তো তারা করেছে। দেশে 12টা নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের। তারা রাষ্ট্র পরিচালনা করেছে। 3টা নির্বাচন হয়েছে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকি 9টা নির্বাচন হয়েছে স্বাভাবিক নির্বাচন। একটা নির্বাচনও 4টা নির্বাচন না, এটা যদি আপনার ওই যে ইয়েরটা ধরেন, হ্যাঁ, তাইলে আপনার 4টা হবে। এটা আপনি আগেও বলছেন। 3টা মূল নির্বাচন হয়েছে 2001 সালে, তারপরে হইলে 91 আর হলো 96 1-8 রাইট। তো এই যে নির্বাচন হয়েছে, কোনো একটা নির্বাচনেই কিন্তু এমন কোনো প্রশ্ন ছাড়া যায়নি। প্রত্যেকটা নির্বাচনেই প্রশ্ন উঠেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই, সূক্ষ্ম হয়েছে, কারচুপি হয়েছে, বড় ধরনের কারচুপি হেরে গেলে কিন্তু অভিযোগ করে। হ্যাঁ, এগুলো অভিযোগ করে। কিন্তু তাছাড়াও আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরেও দেখেছি 173 দিন হরতাল হয়েছে। এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নির্বাচন দিবে যখন দেয়? না, একটা সেকেন্ড, আমি এটা শেষ করে নিই। যেহেতু ওগুলো হয়নি, রাজনৈতিক দলগুলো সংস্কার করে নাই, তারা দলের সংস্কার করবে না, এটা কোনো দলই করে নাই। এখানে দলগুলোর স্বার্থ আছে, স্বার্থ যে রাষ্ট্র যতদিন থাকবে, রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক নেতাকর্মী থাকবে, রাজনীতি থাকবে, এবং দিন শেষে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই রাজনীতিবিদরা মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা ধারণ করতে ব্যর্থ হচ্ছে বারবারই, যে কারণে আপনার
5 আগস্ট জুলাই অভ্যুত্থান ঘটেছে, অন্য কোনো কারণে না। না, এটা রাজনীতিবিদরা আমাকে শেষ করতে না, দেন। কিন্তু একটি বিশেষ দল, একটি বিশেষ দলের কথা বলেন আপনি। আচ্ছা, আমাকে শেষ করতে দেন। গোটা দেশের রাজনীতিবিদদেরকে তো আপনি তো মানে এক কাতারে ফেলে দিতে পারেন আওয়ামী লীগের সাথে। না না, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদ আপনি তুলনা করতে পারবেন আমি না। সেটা বলি না, আমাকে বলতে দেন। আপনি আগে ইন্টারাপ্ট করলে আমি কথা বলবো কিভাবে? আমাকে বলতে দেন। আই নো হোয়াট টু সে। জি বলেন। আমি কি বলতে হবে আমি প্লিজ বলুন। হ্যাঁ প্লিজ বলেন আপনি। এখন এই কারণেই আপনার জুলাই অভ্যুত্থান ঘটছে, যে বাংলাদেশের মানুষ গত 15 বছরে 16 বছরে যে ফ্যাসিবাদী শাসন, এর আগেও যে নির্বাচন হয়েছে দেশে মৌলিক কোনো পরিবর্তন গণতান্ত্রিকভাবে, আপনি বলেন কোন দলের ভেতর, বড় দলের ভেতর 0.1% ডেমোক্রেসি আছে? নট এ সিঙ্গেল ওয়ান। আপনি কি তাহলে বিরাজনীতিকরণের দিকে যাচ্ছেন? মানে রাজনীতিবিদরা খারাপ, ভাই Kings রাজনীতি party খারাপ type-এর না। দেশ চালাবে, Listen সুশীলরা to দেশ me. চালাবে? No, 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 সুশীলরা দেশ চালাবে, রাজনীতিবিদরাই চালাবে। হ্যাঁ, তাহলে? তারাই সব কিছু। আমি তো আগেই বলে নিলাম রাজনীতিবিদরা দেশ চালাবে। আপনি শোনেননি? আমি তো আগেই বললাম দিন শেষে রাজনীতিবিদরা এই রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু তাদেরকে কোথাও না কোথাও কিছু না কিছু ছাড় দিতে হবে, পরিবর্তন আনতে হবে। মানুষ কি চায়? মানুষ কি চায়? শেখ হাসিনা 44 বছর একটা দলের প্রধান, 44 বছর। এদেশে আর মানুষ নেই, তার দলে কোনো নেতাকর্মী নেই, তারা নেতা হইতে পারে, তারা শুধু স্লোগান দেওয়ার জন্য এখানে আসছে। এই কথাগুলো কি আপনারা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আপনারা বলতে পারতেন যে শেখ হাসিনার মানি না, শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগের অন্য কাউকে? এই জন্যই তো সে ফ্যাসিস্ট হয়েছে। না না, এটা আপনারা বলছিলেন বলতে কখনো? দেয়নি তো, সে তো বলতে দেয়নি। কিভাবে এখন বলার সুযোগ আসছে, এই সুযোগটা তো সৃষ্টি করে দিয়েছে এই জুলাই অভ্যুত্থান, এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এখন এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই স্রোত যদি একবার চলে যায়, এই স্রোতে আর কখনোই সাঁতার কাটা যাবে না। এই বাংলাদেশ এই স্রোতে আর কখনোই সাঁতার কাটা যাবে না। এখন সময় এসছে রাজনীতিবিদদের, আমাদেরকে সবাইকে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে ধারণ করে মানুষ কি চায় সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে যেতে হবে। নির্বাচন আমরা অনেক দেখেছি, নির্বাচন 12টা নির্বাচন দেখেছি, নির্বাচন মানে এখন নির্বাচন চাই না, অনেক নির্বাচন দেখেছি, এখন নির্বাচন ছাড়াই আমরা থাকতে চাই। নির্বাচন অবশ্যই হবে, হ্যাঁ। তার আগে আমাদেরকে একটু সহি হতে হবে, আমাদেরকে সহি হতে হবে, আমাদের শুদ্ধ হইতে হবে। Yes. তো আচ্ছা এসার মোহাম্মদ, আপনাকে দিয়ে শেষ করতে চাইবো, সেই সহিহত কিভাবে হবে? আমাদেরকে একটা সংস্কার কমিশন কাজ করছে, ঐকমত্য কমিশন কাজ করছে, সেখানে রাজনৈতিক দলগুলো যে কোনো কোনো বিষয়ে ঐকমত্য দেখাচ্ছে, কেউ কেউ ঐকমত্য নাই বা অল্প অল্প আছে, কিন্তু ঐকমত্য কমিশনই মনে হয় ফাইনাল কোনো ডিসিশনে যেতে পারে। তিনি যে সহি হওয়ার কথা বলেছেন বা শুদ্ধ হওয়ার কথা আচ্ছা, বলেছেন, আমরা দিন শেষে আমরা যদি বলি যে শুরু থেকে যদি পেছনে ফিরে যদি তাকাই, এখন যে ঐক্যমত কমিশনের গঠনের কথা শোনা যাচ্ছে, যারা কাজ করছে, এটার আগে শুরুতে ছিল সংস্কার কমিশন। তো সংস্কার কমিশনগুলো নির্দিষ্ট সময়ের পরে সংস্কার প্রতিবেদন জমা দিল এবং তার ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হলো এবং এরপরে ঐক্যমত কমিশন গঠন করা হলো। আমরা কিন্তু শুরুতে ঐক্যমত কমিশন গঠনের নাম জানতাম না, শুনি নাই। এর শুরুতে জানা গেল শুধু সংস্কার কমিশনের কথা। আমরা জানলাম যে শুরুতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনগুলো সেখানে বিজ্ঞ লোকজন ছিলেন, তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়ে একটি তদন্ত প্রতিবেদন তারা জমা দিয়েছে এবং এটার পরে আমরা জানলাম যে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। এখন ঐক্যমত কমিশনের সাথে আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো যাচ্ছে, প্রতিদিনই দেখছি আমরা টেলিভিশনের ছবি তোলা হচ্ছে, পত্রিকায় ছাপা হচ্ছে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাচ্ছেন। কিন্তু মানুষ এখন যেটা বলতেছে, আমরা যদি বাজারে যান, চায়ের দোকানে যান, যে এই সংস্কারের মূলা ঝুলিয়ে কতদিন এই সরকার থাকতে চায়, এটা কিন্তু মানুষ এখন বলা শুরু করছে। আপনি দেখেন, সব বিষয়ে আপনি আর আমি তো একমত হতে পারবো না। ন্যূনতম কোন কোন বিষয়গুলো আপনি আর আমি একেবারেই একমত হইতে পারবো, এরকম একটা বিষয় আপনি ভাই ঠিক করেন না এখন। মানে হচ্ছে গিয়ে যে সব দলের ঐক্যমত পাওয়া যাবে, এটা আপনি ধরে নেবেন কেন? সবার কমন জিনিসগুলো আপনি নেন, কে কোনটা চাচ্ছে, একটা কমন যদি মিলে যায় তাহলে তো আমরা মনে করতে পারি আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন কি, দেশে একটা নির্বাচিত সরকার ফিরিয়ে আনা। সেই নির্বাচিত সরকার ফিরিয়ে আনতে যেই ন্যূনতম যে সংস্কারগুলো লাগে, আপনি নির্বাচন কমিশনকে সংস্কার করেন, আপনি প্রশাসনিক সংস্কার করেন, আপনি নির্বাচনের দিকে আগে যান। তো এখন ঐক্যমত কমিশন কতটা সফল হবে আমি এখনও আশাবাদী হতে পারছি না। আপনি আমাকে নৈরাশ্যবাদী মানুষ বলতে পারেন, কিন্তু আমি কেন পারছি না,
কারণ হচ্ছে কি, যেই রাজনৈতিক দলগুলো সেখানে যাচ্ছে তাদের প্রস্তাব নিয়ে, সকালে তারা বলছে যে আমরা এই প্রস্তাব দিয়ে এসেছি, সারাদিন হাসি মুখে তারা কথা বলছে, সন্ধ্যাবেলা ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ তারা তো এখনো গো ধরে বসে আছে, তারা কিছু শুনছে না, সরে আসতে চাইছে না। তাহলে আপনাদের কাজ কি ছিল? তাদেরকে তো আপনি কোনটা চান কি না চান তাদেরকে তো নিয়ে আসতে হবে আপনাকে। অথবা জাতীয় পার্টি আছে, সরি জামাত ইসলাম আছে, বিএনপি আছে, জাতীয় নাগরিক পার্টি আছে, বাম রাজনৈতিক দলগুলো আছে, গণ অধিকার পরিষদ আছে, আপনি বিভিন্ন দলের সাথে আপনি বসতেছেন, তো আপনি সুশীল সমাজের প্রতিনিধির সাথেও বসছেন, কিন্তু সবাই সম্মিলিতভাবে কি চাচ্ছে? মানে একটা ঐক্যমত মানে কি? সবার ন্যূনতম বিষয়ে একটা বিষয়ে সবাই ছাড় দিয়ে একটা জায়গায় একমত হবে, এটা মানে তো ঐক্যমত হওয়া। সেই ঐক্যমতটা যত দ্রুত এখন হওয়া সম্ভব, ঐক্যমতের ফলাফলটা সামনে আসবে, দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে, তাহলে আমার মনে হয় দেশে যত অনিশ্চয়তা আছে, ঝুঁকিগুলো আছে, মানুষ সেখান থেকে মানুষ পরিত্রাণ পাবে। আচ্ছা, ধন্যবাদ এহসান মাহমুদ। ডক্টর ওয়াজেদ খান, আপনি একটু কথা বলতে চেয়েছিলেন। এটা বলতে যাচ্ছি, উনি বলছে ঠিক আছে, নির্বাচন তো অবশ্যই দিতে হবে, নির্বাচন আগেও দিয়েছে। তো এইবারের যে অভ্যুত্থান, এটার আকাঙ্ক্ষাটা নির্বাচন না। নির্বাচন অবশ্যই বাংলাদেশে হবে, গণতন্ত্র। নির্বাচন হইলেই দেশে গণতন্ত্র আসে না, নির্বাচন হলে আইনের শাসন আসে না। অভ্যুত্থান যখন শুরু হয়েছিল তখন তো কোনো এজেন্ডা ছিল না, এজেন্ডা ছিল না, সেটাই আমি বলতেছি। যারা অভ্যুত্থান করেছে তারা নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে আসতে অসুবিধা কি? না না, নির্বাচনটা তো আকাঙ্ক্ষা যে এইটা পরিবর্তনটা দরকার। আজকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল হাসিনা ফ্যাসিবাদ হয়ে উঠছিল, হাসিনাকে বিতাড়িত করা। না ঠিক আছে, এখন তারপরে আপনারা এখন আচ্ছা আমাকে বলতে দেন, নতুন হাসিনা তৈরি না হয়। আচ্ছা আমাকে বলতে দেন, এখন হাসিনা যে ফ্যাসিবাদ যে জুতা ফেলে রেখে গেছে, যে জার্সি ফেলে রেখে গেছে, সেই জার্সি জুতা পরেই যদি আমি মাঠে নেমে যাই, দেয়ার উইল বি নো চেঞ্জ অ্যাট অল। আপনি ইলেকশন হোক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যত রকমের বিশেষণ আছে, বিশেষ শেষ করতে যান। মেসি আর নেইমার যে জার্সি পরে, সেই জার্সি ঢাকা আবাহনী ক্লাবের একজনকে গায়ে পরায় দিলে হয়ে যাবে? না না, আপনি তাহলে আপনি কেন এই যুক্তি দিলেন ভাই? না না, আমার কথা শুনুন, বেসিক পরিবর্তন তো হইতেছে না। নো, আপনার মানুষ পাল্টাতে হবে, তো মানুষের মনোজগৎ পাল্টাতে হবে। আচ্ছা আমাকে কথা বলতে, আমি কিন্তু আপনার কথার সময় কথা বলি নাই। বি প্যাশেন্ট। এই প্যাশেন্ট না হওয়ার কারণে আমাদের আজকে এই দেশের পরিণতি। আমরা শেষ করব। ইয়েস, তো আমাকে বুঝতে হবে এই নির্বাচন আমরা হবে, অবশ্যই নির্বাচন হবে। নির্বাচনের যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলেই দেশে সব পরিবর্তন হবে। দেশে ন্যূনতম কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি তখনই যখন রাজনৈতিক দলগুলো মানসিকভাবে, দলের ভিতর যদি রাজনীতি না থাকে, ডেমোক্রেসি না থাকে, দলের ভিতর যদি কোনো জবাবদিহিতা না থাকে, একজন হাসিনা ৪৪ বছর অন্য দলও একই অবস্থা, দলগুলো আনলিমিটেড পার্টি, আনলিমিটেড কোম্পানি। আপনার নেতা নির্বাচিত হতে হবে দলীয় নেতা কর্মীদের গোপন ব্যালটে। দ্যাটস দ্য ডেমোক্রেটিক প্রসেস। সেটা হয় না এখন। কোথায়? আপনি কমিটি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, আপনি ইলেকশন হবে, আপনি দেখেন কয়জন লোক ৩০০ আসনে এই যে মনোনয়ন দেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তাদের নেতাকর্মীদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দেবে? নো, তারা যে যত টাকা বেশি দিতে পারবে নমিনেশন সব দলই তারা পাবে। এই সিস্টেম চলে আসছে। এই পরিবর্তনের জন্যই তো আজকে সংস্কারের প্রয়োজন। আপনাকে এই সংস্কারের জন্য আজকে বলেন সংস্কার শুধু সেখানে না, আপনাকে আনতে হবে এই যে আমি এর আগেও বলেছি, মনে করেন ডাক্তাররা দলীয় রাজনীতি করে, ইঞ্জিনিয়াররা দলীয় রাজনীতি করে, আপনার লয়াররা দলীয় রাজনীতি করে, কুঠে লাথি মারে, যাদের দরজায় লাথি দেয়, ডাক্তাররা আওয়ামী লীগের ডাক্তার, বিএনপির ডাক্তার, জামাতের ডাক্তার, রুগী দেখে পার্টিসান হিসেবে। এগুলো আপনার দলের ভিতর আপনার পরিবর্তন চাই না। কোন প্রত্যেকটা দলের যার যার নিজস্ব এজেন্ডা থাকবে, তাদের নীতি আদর্শ থাকবে, সব কিছুই থাকবে, প্রত্যেকটা নিয়ম আছে। আপনি রাস্তায় আমি গাড়ি চালাবো, আমার গাড়ি আছে, রাস্তায় আমি যেদিক খুশি সেদিকে গাড়ি চালাতে পারবো। 4 সিটের ড্রাইভারের জন্য তাকে লাইসেন্স নিতে হয়, গাড়ির ফিটনেস লাগে। আমাদের দেশে এখন রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, এদের কোনো ফিটনেসের কোনো দরকার নেই। আমি যেদিক সেখানে ট্রাফিক ল আছে, সাধারণ মানুষও তো একই অবস্থা হচ্ছে না। না, এখন এইটাকে একটা সিস্টেমে না, আপনি কখন আইনের প্রয়োজন হয়? ল ইজ সিম্পলি কমন সেন্স। আপনি রাস্তায় গাড়ি চালাবেন,
আপনি যেমন খুশি তেমনিভাবে গাড়ি চালাতে পারবেন না, আপনাকে ট্রাফিক ল মানতে হবে। এবং এখন রাজনীতি যদি আমরা এই দেশে করি, যারা 17 কোটি লোককে নিয়ন্ত্রণ করবে, শাসন করবে, যাদের ভাগ্য বিধাতা হবে, অবশ্যই তাদেরকে শুধরাতে হবে। অবশ্যই তাদেরকে লক্ষ লক্ষ কোটি, হাজার কোটি টাকা নিয়ে পাচার হয়ে গেছে বিদেশে, হ্যাঁ, এই যে ধারা, এটা থেকে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের জন্য আমাদের মানসিক প্রস্তুতির দরকার। এবং এটা যদি এভাবে না হয়, সেটা আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক করে গণভোটে দিতে হবে। দেশের জনগণের কথা আমরা বলি, যদি জনগণ সেটা চায়, অবশ্যই সেটা মানতে হবে। ধন্যবাদ সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ হলো, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।